পিয়ার পদ্ধতি বিদেশি কনসেপ্ট, বাংলাদেশের মানুষের কাছে অপরিচিত বলছেন মেজর হাফিজ। দুধের দাম না বাড়ালে মিল ভিটায় সরবরাহ বন্ধ, 10 দিনের সময়সীমা ঘোষণা। জানাবো গুমের শাস্তি মৃত্যুদণ্ড রেখে আইনের খসড়া অনুমোদন। এবং সর্বশেষ জানাবো কিছু লোকের হাতে দেশের রাজনীতি অর্থনীতি থাকবে, এটা চলতে পারে না বলছেন আমির খসরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। পিয়ার পদ্ধতি বিদেশি কনসেপ্ট, বাংলাদেশের মানুষের কাছে অপরিচিত বলছেন মেজর হাফিজ। সংখ্যানুপাতিক বা পিয়ার ভোট পদ্ধতিকে বাংলাদেশের মানুষের কাছে অপরিচিত ও একটি বিদেশি ধারণা বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, পাকিস্তান, ভারত, যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে এই ধরনের পদ্ধতি নেই। দু একটি দেশে থাকতে পারে, তবে সেসব দেশের সংস্কৃতি ও শিক্ষা ব্যবস্থা ভিন্ন। বাংলাদেশের মানুষ ভোট দেয় এই কারণে যে কোনো প্রয়োজনে বা সমস্যার সময় একজন জনপ্রতিনিধির কাছে যেতে পারবে, কিন্তু পিয়ার পদ্ধতিতে এমন প্রতিনিধি খুঁজে পাওয়া যাবে না। পিয়ার পদ্ধতির সমালোচনা করে মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় এনসিপির জন্মই হয়নি, জামায়াত ইসলামী করেছে বিরোধিতা। চরমোনাই পীরের কথা জানি না, সুতরাং বাংলাদেশ নিয়ে এদের চিন্তা ভাবনা করার দরকার কি? নির্বাচন প্রসঙ্গে মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের জনগণই স্থির করবে আগামী নির্বাচনে কী ধরনের ব্যবস্থা, সংবিধান ও সংস্কার চাই। বিদেশ থেকে কয়েকজন এসে এসব নির্ধারণ করতে পারবে না। তিনি অভিযোগ করে বলেন, বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, তাই মুক্তিযুদ্ধের চেতনায় মুক্তিযোদ্ধা প্রজন্মকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, 1972 সালের সংবিধান আওয়ামী লীগের দলীয় দলিল নয়, এটি মুক্তিযুদ্ধ ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। সংবিধান পুরোপুরি বাতিল করা যাবে না, তবে সময়োপযোগী সংস্কার হতে পারে। তার মতে এটি সংরক্ষণ করেই প্রয়োজনীয় সংস্কার করা উচিত। মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে পুরো জাতিকে মুক্তিযোদ্ধা জাতিতে পরিণত করা হবে। ছাত্রদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে কোনো প্রতিবেশী রাষ্ট্র হুমকি দিতে না পারে। আমাদের সেনাবাহিনীকেও পরিবর্তন হতে হবে, যুদ্ধ করার মানসিকতা থাকতে হবে। কেবল ব্রিজ, রাস্তাঘাট করবে এই ধরনের সেনাবাহিনীর প্রয়োজন নাই। আমরা মুক্তিযুদ্ধের সেই 71 সালের সেনাবাহিনী দেখতে চাই। আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, এদেশে প্রথম ইন্ডেমনিটি দিয়েছিল আওয়ামী লীগ, সেটা বিএনপির উপর চাপানো হয়। সেই দলের নেত্রী শেখ হাসিনা ছিলেন সবচেয়ে অত্যাচারী ও লোভী। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেন, আমি বিশ্বাস করি নির্বাচন ঠেকানোর কথা যারা বলে তাদের সেই শক্তি নেই, একমাত্র আল্লাহ আর জনগণের কাছে আছে। পিয়ার এবং গণভোটের আগে একবার জনমত যাচাই করে দেখেন বাংলাদেশে কত % ভোট আপনাদের আছে, তারপরে পিয়ারের কাছে নিয়ে যাব আমরা। কিন্তু সেই সাহস আপনাদের নাই। নতুন করে আবার নির্বাচন বানচাল করার চেষ্টা করলে আমরা এখনো বেঁচে আছি। দুধের দাম না বাড়ালে মিল্ক ভিটায় সরবরাহ বন্ধ, 10 দিনের সময়সীমা ঘোষণা। দেশের সর্ববৃহৎ সমবায় ভিত্তিক প্রতিষ্ঠান বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড মিল্ক ভিটা খামারিদের উৎপাদিত দুধের দাম প্রতি লিটারে 10 টাকা না বাড়ালে দুধ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে সমবায়ীরা। গতকাল বৃহস্পতিবার বেলা 11টায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বাঘাবাড়ি মিল্ক ভিটার প্রধান ফটকের সামনে মানববন্ধন থেকে এই ঘোষণা দেন প্রাথমিক সমবায় সমিতির নেতারা। এই সময় বক্তারা 10 দিনের সময়সীমা দিয়ে বলেন, প্রতি লিটার দুধে 10 টাকা না বাড়ালে মিল্ক ভিটায় পুরোপুরি দুধ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। মানববন্ধন শেষে বাঘাবাড়ি বড়াল সেতুর উত্তর পাশে বগুড়া নগরবাড়ি মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন প্রাথমিক সমবায় সমিতির সদস্যরা। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট বিদায় হলেও ফ্যাসিস্টরা রয়ে গেছে মিল্ক ভিটায়। এই কারণেই নানা অজুহাতে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাড়ালেও প্রাথমিক সমবায়ীদের দুধের দাম দিচ্ছে 45 থেকে 50 টাকা মাত্র, অথচ এই দুধই তারা বিক্রি করছে 100 টাকা লিটার। এদিকে ক্রমাগতভাবে গোখাদ্যের দাম বাড়ায় দুধ উৎপাদনে খরচ বাড়ছে প্রতিনিয়ত। অপরদিকে প্রান্তিক খামারিদের দুধের দাম থেকে প্রতি লিটারে 60 পয়সা করে গবাদি পশুর জাত উন্নতকরণ ও চিকিৎসা বাবদ মিল্ক ভিটা কেটে রাখলেও সেসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। সে সময় মিল্ক ভিটায় শেয়ার বাবদ প্রতি লিটারে 40 পয়সা করে রাখলেও সেসবের কোড সার্টিফিকেট দিচ্ছে না কর্তৃপক্ষ। এর ফলে মিল্ক ভিটায় দুধ সরবরাহে আগ্রহ কমছে প্রান্তিক খামারিদের। সিরাজগঞ্জ পাবনা মিল্কশেড এরিয়ায় প্রতিদিন 2 থেকে 2.5 লাখ লিটার দুধ উৎপাদন হলেও মিল্ক ভিটায় দুধ সরবরাহ হচ্ছে মাত্র 20,000 লিটার। গুমের শাস্তি মৃত্যুদণ্ড রেখে আইনের খসড়া অনুমোদন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় গুম প্রতিরোধ, প্রতিরক্ষা ও প্রতিকার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। চূড়ান্ত অনুমোদন এখনও দেওয়া হয়নি। ভবিষ্যতে আরও আলোচনার পর এটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।
ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, খসড়া অধ্যাদেশে গুমকে চলমান অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। গোপন আটক কেন্দ্র ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, অধ্যাদেশে জাতীয় মানবাধিকার কমিশনকে অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা প্রদান, বিশেষ ট্রাইব্যুনাল গঠন, অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে বিচার সম্পন্ন করার বাধ্যবাধকতা, ভুক্তভোগী ও সাক্ষী সুরক্ষা, ক্ষতিপূরণ ও আইনগত সহায়তা নিশ্চিত করার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। শফিকুল আলম বলেন, বাংলাদেশে যেন আর কোনোদিন গুম না হয় সেই সব বিষয়ে সরকার কার্যকর আইন প্রণয়নের প্রক্রিয়া রয়েছে। খসড়া অধ্যাদেশ প্রণয়নের সময় আন্তর্জাতিক ও জাতীয় মানবাধিকার সংস্থা এবং সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের মতামত বিবেচনায় নেওয়া হয়েছে। এটি দেশের মানবাধিকার রক্ষার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে। তিনি আরও উল্লেখ করেন, আজকের অনুমোদন কেবল নীতিগত, চূড়ান্ত অনুমোদনের জন্য এটি ভবিষ্যতে আরও আলোচনার মাধ্যমে উপস্থাপন করা হবে। অধ্যাদেশ কার্যকর হলে ভুক্তভোগী ও তাদের পরিবারকে যথাযথ সুরক্ষা এবং প্রতিকার নিশ্চিত করা যাবে। কিছু লোকের হাতে দেশের রাজনীতি অর্থনীতি থাকবে, এটা চলতে পারে না, বলছে আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন, কিছু লোকের হাতে বাংলাদেশের রাজনীতি অর্থনীতি থাকবে, এটা চলতে পারে না। দেশের উন্নয়নে জনগণ যদি ভাগিদার না হয় সেটাকে উন্নয়ন বলতে চায় না। দক্ষতা বাড়ানোর ফলে সম্পদ সৃষ্টি করতে হবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, আমি অনেক দেশে ঘুরেছি, আমাদের ছেলেমেয়েদের মতো মেধাবী কোথাও দেখিনি। সম্পদ সৃষ্টি হলে আমরা সবাই এর অংশীদার হব। বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে, যে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা জেগেছে, তা যে রাজনৈতিক দল বুঝতে পারবে না তাদের কোনো ভবিষ্যৎ নেই। সবার মধ্যে নতুন প্রত্যাশা জেগেছে, এটা কাজে লাগাতে হবে। এর জন্য সবাইকে রাজনীতি ও অর্থনীতিতে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। কেবল রাজনীতিতে গণতন্ত্রায়ন যথেষ্ট নয়, অর্থনীতিতে যদি গণতন্ত্রায়ন না হয় তাহলে কোনো রাজনীতি কাজ করবে না, গণতন্ত্রও কাজ করবে না। সবার জন্য সুযোগ নিশ্চিত করতে হবে, যোগ করেন তিনি। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশে দক্ষ মানুষের অভাব রয়েছে। লেখাপড়ার সঙ্গে সঙ্গে যে কোনো একটি দক্ষতা রপ্ত করতে হবে। দক্ষতার উন্নয়ন না হয় বাংলাদেশের সম্ভাবনা দৌড়ে এগোতে পারেনি। লেখাপড়ার সঙ্গে সঙ্গে যে কোনো কিছুর দক্ষতা বাড়াতে হবে। বাংলাদেশের দক্ষ মানুষের ঘাটতি রয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা কেবল বিএ এমএ করছি, ডাক্তার ইঞ্জিনিয়ারও হচ্ছে, কিন্তু দক্ষতা উন্নয়নে আমরা পিছিয়ে যাচ্ছি। আমাদের তরুণ লোকের সংখ্যা অনেক বেশি। এটাকে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে তা সম্পদে পরিণত হবে। এর জন্য পড়াশোনার পাশাপাশি দক্ষতা বাড়াতে হবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে ওয়ার্ল্ড ভিশনের ৪র্থ শিশু ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।